পিছন দিক থেকে কেউ একজন বলে, আমি বলছি আদিব কার কাছে ছিল। পরিচিত কণ্ঠ হওয়ায় অবাক হয়ে সকলে পেছনে ফিরে তাকায়। বাবা বলল, তুই? সে বলল, হুম আমি। ভাইয়া বলল, আপনি জানতেন আদি কোথায় ছিল? সে বলল, হুম জানতাম। মা বলল, তাহলে এতদিন কেন বলেননি সত্যিটা মিজান ভাই? ইনি হলেন আদির বাবার বন্ধু মিজান সাহেব, যিনি আদিবের এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। মিজান সাহেব বলল, বলিনি, তার কারণ আদিব বাবা নিজেই বারণ করেছিল। ভাইয়া বলল, কিন্তু কেন আঙ্কেল? মিজান সাহেব বলল, সেটা আদি নিজেই ভালো করে জানে। বাবা বলল, তুই কবে থেকে আদিকে চিনিস? মিজান সাহেব বলল, 2 বছর আগে আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম তখন আমার আদিবের সাথে পরিচয় হয়। সুজন বলল, ইয়েস ইউ আর রাইট, আমরা আগে চট্টগ্রামেই ছিলাম। কিছুদিন আগেই পোস্টিং দিয়ে আদিবকে ঢাকাতে পাঠানো হয় আর আমাকে পাঠানো হয় পরে। বাবা বলল, আদি চট্টগ্রামে ছিল? মিজান সাহেব বলল, হুম। ভাইয়া বলল, কিন্তু আঙ্কেল ও কি করে পৌঁছালো সেখানে? ও তো এই ঢাকাতেই ছিল তাই না? বাবা বলল, হুম, আশরাফ তো ঠিক বলেছে। মিজান সাহেব বলল, হুম, আদিব আমাকে সবকিছুই বলেছে। সে আমাকে বারণ করেছিল তোমাদের কাছে এসব যেন আমি কখনো না বলি। তবে আজ যখন তোমরা ওর আসল পরিচয় জেনে গেছো তখন লুকিয়ে রেখে কি লাভ? বাবা বলল, বল তাহলে। মিজান সাহেব মুখ খুলতে যাবেন তার আগেই অপারেশন থিয়েটারের লাইট অফ হয়ে যায়। ডাক্তার বাহিরে বের হওয়ার সাথে সাথেই ইসি বলে, ডক্টর আদি কেমন আছে? ঠিক আছে তো? বলুন না প্লিজ, চুপ করে আছেন কেন? ইসির পাগলামি দেখে সবাই নির্বাক তাকিয়ে থাকে সেদিকে। ডক্টর বলল, দেখুন মিস জামান, শান্ত হন। আর কিছুক্ষণ আগে তো আপনারাই পেশেন্টকে নিয়ে এলেন আর নাম বললেন রাজ, এখন আদি কাকে বলছেন? কথাগুলো ডাক্তার বলে কারো উত্তরের অপেক্ষা না করে বলেন, তবে সে যেই হোক আমার কাছে একজন পেশেন্ট, এটাই বড় কথা। সুজন বলল, পেশেন্ট এখন কেমন আছে? ডক্টর বলল, আপনাদের তো আগেই বলা হয়েছিল বাঁচার আশা খুবই কম। আমরা অপারেশন করেছি, এখন জ্ঞান ফেরার অপেক্ষা। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে তাহলে তো হলোই, আর না হলে আই এম সরি। রাতুল বলল, আপনি মজা করছেন? অগ্নি বলল, দেখুন ডক্টর, উনি একজন সিনিয়র আর্মি অফিসার, সো তার ট্রিটমেন্ট নিয়ে খামখেয়ালি করলে এর দায় পরে কিন্তু সামলাতে পারবেন না। ডক্টর বলল, কি আর্মি অফিসার? সুজন বলল, ইয়েস। ডক্টর তখন অবাক হয়ে ইসি এবং বাকি পুলিশদের দিকে তাকায়, কারণ ডক্টর জানে ছেলেটা একজন ক্রিমিনাল আর তাই সে এতটা গুরুত্ব দেয়নি। ডক্টর এবার আগের থেকে সিরিয়াস হয়ে কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দেয়, দেখুন স্যার, আপনারা ওনাকে একদম লাস্ট মুহূর্তে নিয়ে এসেছেন, তারপরও আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। অপারেশনটাও হয়েছে, এখন 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরাটা জরুরি। জ্ঞান না ফিরলে কিছু বলা যায় না। এইটুকু বলে ডক্টর সামনের দিকে পা বাড়ায়। ইসি বলল, ডক্টর আমি ওর সাথে দেখা করতে পারি? ডক্টর বলল, উনার তো সেন্স নেই ম্যাম। ইসি বলল, লাগবে না, আমি শুধু দেখতে চাই। ডক্টর বলল, কিছুক্ষণের মধ্যে বেডে শিফট করা হবে, তখন কেবিনে যে কোনো একজন যেতে পারবেন। ইসি বলল, প্লিজ ডক্টর একটু। ভাইয়া ইসির কাঁধে হাত রেখে বলল, ইসি বোন আমার, প্লিজ শান্ত হ। উনি তো বললেন কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে, পাগলামি করিস না। ইসি এবার ভাইয়ার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। ইসি বলল, আমি এটা কি করলাম ভাইয়া, নিজের হাতেই? বলে আবারও সে কান্না করতে থাকে। নিশি বলল, আপি প্লিজ শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আদি ভাইয়া ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। সবাই এবার ইসিকে বোঝাতে থাকে। নির্বাক এখানে উপস্থিত পুলিশ এবং আর্মিগুলো, যারা এই ব্যাপারে কিছুই জানে না, সবাই বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আদিকে অপারেশন থিয়েটার থেকে বের করে বেডে নিয়ে যাওয়া হয় আর ডক্টর নিজে চলে যায় ভেতরে। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বলেন, বেডে আনা হয়েছে, আপনারা একজন চাইলে ভেতরে যেতে পারেন, তবে হ্যাঁ কোনো শব্দ করা যাবে না আর কান্নাও করা যাবে না। বাবা বলল, ইসি তুই যা ভেতরে, আমরা পরে যাব। আদিব শুয়ে আছে বেডে আর তার পাশেই বসে আছে ইসি। ইসি বলল, আদি, এই আদি, আমাকে প্লিজ ক্ষমা করে দে, প্লিজ ওঠ। বিশ্বাস কর আমি জানতাম না আমি কাকে গুলি করছি, আমার তখন মাথা ঠিক ছিল না। দেখ আমি কানে ধরছি, আমি আর কোনোদিন কোনো ভুল করব না, প্রমিস। শুধু একবার উঠ প্লিজ। বাবাই মনি, ভাইয়া ভাবি আর ও বাবা মা নিশি সবাই তোর জন্য কত কষ্ট পেয়েছে জানিস? কত খুঁজেছি আমরা তোকে, কোথাও পাইনি। আমি নিজে তোকে সারা শহর খুঁজেছি, তোকে পাইনি বলে আমি নিজেও পরিবারের সাথে থাকিনি। তুই জানিস আমি বিদেশ থেকে ফিরে হোস্টেলে একা একা থেকেছি, আজও আমি নিজের পরিবারের সাথে থাকি না, শুধু তোর জন্য। আর তুই ফিরে এসেও সবার সামনে থেকেও নিজেকে আড়াল করে রাখলি, কি করে পারলি এটা করতে? একটুও বুঝি কষ্ট হয়নি? এই আদি বল না প্লিজ, আমার প্রশ্নের উত্তর দে। নার্স বলল, ম্যাম প্লিজ শান্ত হন, এখানে কান্নাকাটি করলে রোগীর সমস্যা হবে। ইসি বলল, আপনি বলুন না একবার ওকে চোখ খুলতে, আমার কথার জবাব দিতে। ইসি নার্সের হাত ধরে রিকোয়েস্ট করতে করতে বলে কথাগুলো। ইসির এমন অবস্থা দেখে নার্সের চোখেও পানি চলে আসে। নার্স বলল, প্লিজ আপনি শান্ত হন, খুব তাড়াতাড়ি চোখ খুলবে ইনশাআল্লাহ, অনেক বড় আঘাত পেয়েছে, এখন একটু
একটু রেস্ট নিতে না দিলে অনেক কষ্ট হবে। ইসি বলল আমি নিজের হাতে গুলি করেছি। নিজের হাত দুটি একত্র করে কাঁদতে থাকে ইসি। নার্স মহিলাটি নিজের সাধ্যমতো চেষ্টা করছে বোঝানোর, কিন্তু কোনো কাজ হচ্ছে না। নার্স বলল, ম্যাম এভাবে কান্নাকাটি করলে কিন্তু এখানে থাকতে দিবে না ডক্টর। আপনি কি ভেতরে থাকতে চান না? ইসি বলল, কাঁদবো না, আর আমি সত্যি কাঁদবো না বলে চোখের পানি মুছে নেয়। এদিকে বাহিরে সবাই অপেক্ষা করছে। ভাইয়া বলল, মিজান আঙ্কেল আপনি কি যেন বলছিলেন? ভাই কোথায় ছিল? মিজান সাহেব বলল, বলছি শুনো তাহলে। আমি যখন 2 বছর আগে চট্টগ্রামে যাই আমার একটা কাজে, তখন রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায়। চলে গেলেন ফ্ল্যাশব্যাকে, চলুন সাথে আমরাও যাই। মিজান সাহেব চট্টগ্রামে পৌঁছে একটা গাড়ি ভাড়া করেছিলেন হোটেলে পৌঁছানোর জন্য, কারণ তিনি গাড়ি নিয়ে আসেননি। মিজান সাহেব ড্রাইভারকে বলল, কি হলো? ড্রাইভার বলল, সাব মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছে। মিজান সাহেব বলল, মানে? ড্রাইভার বলল, স্যার গাড়িটা খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি, আমি বুঝতে পারছি না। মিজান সাহেব বলল, এখন কি হবে? ড্রাইভার আর মিজান সাহেব দুজনেই পায়চারি করতেছে। এমন সময় একটা বাইক আসে এখানে। আদি বলল, কি ব্যাপার আপনাদের, কোনো সমস্যা? মিজান সাহেব বলল, তারপর তিনি আদিকে সবটা খুলে বলেন। আদি বলল, এক কাজ করুন, আপনি আমার বাইকে চলে আসুন, আর ড্রাইভার আপনি গাড়িটা সারিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আদি বলল, কোথায় যাবেন আঙ্কেল? মিজান সাহেব বলল, সার্কিট হাউস। আদি বলল, ওকে চলুন, আমি পৌঁছে দিচ্ছি। দুজনেই চলতে থাকে। রাস্তার মাঝখানে অনেক কথা হয় দুজনের মধ্যে। আদি বলল, এই তো আঙ্কেল চলে এসেছি। মিজান সাহেব বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, এই যা। আদি বলল, কি হলো আঙ্কেল? মিজান সাহেব বলল, দেখেছো তোমার সাথে এতটা রাস্তা এলাম, কত কথা বললাম, অথচ নামটা জানা হলো না। আদি দুটানায় পড়ে যায়, কারণ সে তার আঙ্কেলকে ঠিকই চিনতে পেরেছে। আদি বলল, আমার নাম বলার আগেই ওর ফোন বেজে ওঠে। আদি বলল, আঙ্কেল আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন আসি, আমি বিকেলের দিকে এসে গল্প করব কেমন? মিজান সাহেব বলল, আচ্ছা তুমি সাবধানে যেও। আদি চলে আসে সেখান থেকে, আর এসে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কাজ শেষে বাসায় ফিরে সে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসে চিন্তা ভাবনা করে। সে সিদ্ধান্ত নেয় মিজান আঙ্কেলকে তার পরিচয় দেবে। তাই আর দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সার্কিট হাউসের দিকে। দরজায় নক করার শব্দ পেয়ে মিজান সাহেব দরজা খুলে দেন। মিজান সাহেব বলল, আরে তুমি, এসো এসো ভেতরে এসো। আদি ভেতরে গিয়ে বসে, আর আঙ্কেল দুটো কফি অর্ডার দিয়ে দেয়। আঙ্কেল বলল, তখন কিন্তু তোমার নামটা জানা হলো না। আদি বলল, কিন্তু আমি আপনার নাম জানি। আঙ্কেল বলল, কি করে? আদি বলল, আঙ্কেল আমি আদিব, আফজাল আল ইমরান সাহেবের ছেলে। আঙ্কেল বলল, কি? আদি বলল, আমি আদিব আল ইহসান। আঙ্কেল বলল, তুমি এখানে কিভাবে? আদি বলল, কেন আঙ্কেল আপনি কিছু জানেন না? আঙ্কেল বলল, না তো, আমি তো বিদেশে ছিলাম এত বছর, এই তো কিছুদিন আগে ফিরলাম। তখন আদির মনে পড়ে ছোটবেলার কথা। আদি বাড়িতে থাকতেই উনি সপরিবারে বিদেশে চলে গেছেন। আঙ্কেল বলল, কি হয়েছে, তুমি এখানে কেন? তোমার পরিবার তো ঢাকাতে, তুমি কি এখানে কোনো কাজ করো নাকি তোমার বাবার ব্যবসা এখন চট্টগ্রামেও প্রসারিত করা হয়েছে? আদি বলল, আমার কোনো পরিবার নেই আঙ্কেল। আঙ্কেল বলল, হোয়াট? আদি বলল, তারপর খুলে বলে সে সব ঘটনা। সবকিছু শোনার পর আঙ্কেল বলল, আফজাল এমনটা কি করে করলো? আদি নিশ্চুপ। আঙ্কেল বলল, আমি ভাবতে পারছি না, হাউ দ্যাট ইজ পসিবল? আদি বলল, আঙ্কেল প্লিজ আপনি কাউকে আমার কথা বলবেন না। আঙ্কেল বলল, কেন? আদি বলল, আমি চাই না, একাই থাকতে চাই। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, এখন বলো তুমি কি করো? আদি বলল, আঙ্কেল আপনাকে পরিচয় দিয়ে দিয়েছি, আর বাকিটা বলতে এখন আর দ্বিধা নেই, আমি আর্মি অফিসার। আঙ্কেল অবাক হয়ে বলল, সত্যি? আদিব বলল, বলে পকেট থেকে ওর কার্ডটা বের করে দেখায়। আঙ্কেল বলল, আচ্ছা আদিব, আমার আর একটা প্রশ্ন। আদি বলল, জি আঙ্কেল বলুন। আঙ্কেল বলল, তুমি তো বাড়ি থেকে সেই ছোটবেলা রাগ করে বেরিয়েছিলে। আদি বলল, আঙ্কেল বলল, তাহলে তুমি এত বড় একজন আর্মি অফিসার হলে কি করে? এটাই আমার জানতে ইচ্ছে করছে। আদি বলল, বলছি আঙ্কেল,